দক্ষিণাঞ্চলের নদ নদীতে তীব্র নাব্য সংকট, অর্ধশত ডুবোচরে লঞ্চ চলাচল ব্যাহত। বছর বছর ড্রেজিং হলেও দায় সারা অভিযোগ চালকদের। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। পটুয়াখালীতে ৩ মাসে ৭ শিশুর মৃত্যু। হাসপাতালে শয্যা সংকট, বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকের। এবং নতুন বছরে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা। বুকিং হয়েছে বেশিরভাগ হোটেল। ধারণ ক্ষমতার চেয়ে বেশি উপস্থিতির আশা ব্যবসায়ীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দক্ষিণাঞ্চলের নদ নদীতে নাব্য সংকটের পাশাপাশি প্রায় অর্ধশত স্থানে ডুবোচরের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের অভিযোগ, ড্রেজিং কার্যক্রম চললেও তা সঠিকভাবে হয় না। দুর্ঘটনা এড়াতে জোয়ার ভাটার হিসেব কষে নৌযান চালাতে হয়। আর মাস্টার ও শুকানিদের লঞ্চ পরিচালনায় আরও প্রশিক্ষণ নেওয়ার আহ্বান বিআইডব্লিউটি এর। অপূর্ব রিপোর্ট। পল্টনের উপর এক্সকাভেটর তুলে তা দিয়ে নদী থেকে মাটি তোলা হচ্ছে, কেননা নাব্য সংকটে তীরে ভিড়তে পারছে না লঞ্চ। চালকদের অভিযোগ, বরিশাল থেকে ঢাকা কিংবা অভ্যন্তরীণ অধিকাংশ রুটেই ডুবোচর, নাব্য সংকটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। এখান থেকে ছাড়ার পরে লঞ্চ চলা অসুবিধা হয়। বাগরজার পর থেকে সিন্নির ট্যাগ, পাতারহাট, মিটটা। বরগুনার প্রবেশদ্বার খাগদুন নদী নাব্য সংকটে পড়ায় জেলাবাসী দুর্ভোগে পড়েছেন। এখান থেকে প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করে এখন জোয়ার ভাটার হিসেব কষে। মেঘনার নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর নৌরুট 23 নটিক্যাল মাইলের গন্তব্য ডুবোচর এড়িয়ে চলতে ঘুরে যেতে হয় অতিরিক্ত প্রায় 12 নটিক্যাল মাইল। এ রুটের ফেরিগুলোও চলছে জোয়ার ভাটার হিসেব করে। এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। জোবার জন্য অপেক্ষা করা লাগে, পানি থাকে না, তারপর বাম মারা লাগে, অনেক কষ্ট করতে হয়। ফেরি যদি ঠিকমতো চলতো আমরা আনলোড পয়েন্টে থাকতাম, আর একটা টিপ নিয়ে আবার চলে আসতে পারতাম। পিরোজপুরের গাবখান চ্যানেলের পশ্চিম পয়েন্ট থেকে মঠবাড়িয়ার মাছুয়া ঘাট পর্যন্ত 65 কিলোমিটার নৌপথের 3টে স্থানে রয়েছে ডুবোচর। পটুয়াখালীতে নাব্য ফেরাতে প্রতি বছর নদীতে খনন কাজ চললেও তা কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। জোয়ারে ভরবে, তারপর আসবে, এই জন্য মানুষ অপেক্ষায় থাকা লাগে। মালামাল কিনে আমরা যে আবার ওদিনকেই ব্যাক করবো, সেই সুযোগটা আর থাকে না। ড্রেজিং না করলে এই লঞ্চ ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। বিআইডব্লিউটিএ বলছে দক্ষিণ অঞ্চলের নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। নৌ দুর্ঘটনা এড়াতে মাস্টার শুকানিদের আরও প্রশিক্ষণের তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা তাৎক্ষণিকই ড্রেজিং করে নৌপথ সচল করার ব্যবস্থা গ্রহণ করি। দক্ষিণ অঞ্চল থেকে ঢাকা সহ অভ্যন্তরীণ রুটে দৈনিক শতাধিক লঞ্চ ও ফেরি চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ভোলার ইলিশা ফেরিঘাটে আছেন নাসিরউদ্দিন লিটন এবং বরগুনায় আছেন সাইফুল মিরাজ। শুরুতেই যাচ্ছি লিটনের কাছে। লিটন, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার থেকে দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। এই নৌপথের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোলা লক্ষ্মীপুর ফেরি রোড, ভোলা ঢাকা নৌপথ এবং ভোলা বরিশাল নৌপথ। আমরা গত এই শুষ্ক মৌসুমের শুরু থেকেই এই নৌপথগুলো মারাত্মকভাবে নাব্য সংকটে পড়েছে, যেটি আমরা এখন যে রয়েছি ভোলার সর্ববৃহৎ নৌরুট ভোলার লক্ষ্মীপুর নৌপথে। এই রুটটি আমরা যদি বলি যে এটা ভোলা থেকে লক্ষ্মীপুরের মধু চৌধুরীর ঘাটের এটার দূরত্ব ছিল 23 নটিক্যাল মাইল, কিন্তু এই নাব্য সংকটের কারণে এখন সেটা দাঁড়িয়েছে 35 নটিক্যাল মাইলে, যেখানে বিআইডব্লিউটিসির একটি রোরো ফেরি এই রুটে একবার পারাপারের জন্য 22,000 টাকার জ্বালানি তেল খরচ হতো, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 35 থেকে 38,000 টাকায়। এই শুধু এখানেই নয়, খরচের মধ্যে নয়, যাত্রী এবং পরিবহন শ্রমিকদেরও রয়েছে মারাত্মক ভোগান্তি। যেখানে আগে 1.5 থেকে 2 ঘন্টা লক্ষ্মীপুর যাওয়া যেত, সেই সময়টা এখন কয়েক গুণ বেড়ে গেছে। নৌযানগুলো চলাচল করছে অনেকটা জোয়ার ভাটার উপর নির্ভর করে। একই অবস্থা পড়েছে ভোলা বরিশাল নৌরুটটিও। এছাড়া ছোট ছোট লঞ্চগুলো পর্যন্ত এ সময়ে চলাচলের মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোলা ঢাকার রুটটি এখন পর্যন্ত মোটামুটি সচল থাকলেও এভাবে যদি চলতে থাকে, পানি যদি জোয়ার ভাটার পানি আরো কমতে থাকে, তাহলে কিন্তু
সেই রুটটিও হুমকির মুখে পড়বে, এমনটাই নৌ পরিবহনের সাথে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। আমরা বিআইডব্লিউটিসির ফেরি চালকদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে যে ফেরিগুলো চলাচল করে, এই ফেরিগুলো সাধারণত মেঘনার মধ্যে যাতায়াতের জন্য কমপক্ষে 7 ফুট পানির দরকার হয়, কিন্তু লক্ষ্মীপুরের রহমতখালী চ্যানেল যেটি রয়েছে মেঘনার, ওই চ্যানেলে এই সময় ভাটার সময় 4 ফুটের নিচে পানি নেমে যায়। এই কারণে তাদের ঘন্টার পর ঘন্টা এই মাঝ নদীতে আটকা থাকতে হয়। এই পরিবহন শ্রমিকদের আরেকটি বিষয় এর সাথে জড়িত রয়েছে, যেখানে তারা 2-3 দিন করে ঘাটে যদি আটকে থাকে, এতে তাদের যে লাভের আশায় তারা আসলে এই রুটে চলাচল করছে, সেইটা তাদের আসলে আরো লোকসান গুনতে হচ্ছে। তো আগামী দিনে যদি এই পানি আরো কমতে থাকে, ভোলা থেকে চলাচলের নৌপথের যে রুটগুলো রয়েছে সেগুলো আরো নাব্য সংকটে পড়ার কিন্তু আশঙ্কার কথা জানাচ্ছে সংশ্লিষ্টরা। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে নাব্য সংকট নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ খবর। নাব্য সংকটের আরো খবর জানাতে বরগুনায় রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল মিরাজ। আমরা যাব মিরাজের কাছে। এই মুহূর্তে আমি রয়েছি বরগুনার খাগদন নদীর তীরে। বরগুনার খাগদন নদীকে বরগুনার প্রবেশদ্বার বলা হয়ে থাকে। বরগুনা জেলা শহরের পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী পরিবহন করা হয় এই নদী থেকে, এবং বরগুনার একমাত্র নৌরুটও এটি। তো গত কয়েক বছর ধরে নদীতে পলি পরে ভরাট হয়ে যাওয়ার কারণে নদীটিতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এখন নদীটির অবস্থা এমনটা হয়ে দাঁড়িয়েছে রয়েছে সেগুলোকে জোয়ার ভাটার উপর ভিত্তি করে চলাচল করতে হয়। এজন্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেও বাহনগুলোকে দীর্ঘ সময় অতিবাহিত হয়, এবং মাঝে মধ্যেই কিন্তু নদীতে পণ্যবাহী কার্গো এবং লঞ্চ আটকে যাচ্ছে। তো বিষয়টি নিয়ে আমরা যারা নৌযান কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি এমন দুরূহ পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে এই নৌরুটটি। এই জন্য তারা দ্রুত খননের দাবি জানিয়েছেন। যদিও লঞ্চ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে গত কয়েক বছর ধরে নৌযান এই নদীটি খনন করা হলেও আসলে কার্যত কোনো কাজে আসছে না, আবারও পলি পরে ভরে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিষখালী নদী থেকে উৎপত্তি হয়ে এই খাগদন নদীটি পায়রা নদীতে গিয়ে মিশেছে। তো এখন বিষখালী নদীর সঙ্গে নদীটির যোগাযোগ রয়েছে। পায়রা নদীতে যাওয়ার পথে নদীটি দখল এবং দূষণে একেবারে বিলীন হয়ে গেছে। তো যার কারণে একমুখী পানি চলাচল থাকার কারণে নদীটি দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। তো এছাড়াও কিন্তু বরগুনার পায়রা, বরিশাল এবং বিষখালী নদীতেও কিন্তু বিভিন্ন স্থানে চর পড়ে ভরাট হয়ে গেছে, যার কারণে সেসব নৌপথ দিয়েও কিন্তু নৌযান চলাচল তীব্রভাবে ব্যাহত হচ্ছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। এর আগে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। এদিকে দক্ষিণাঞ্চলের নদীর নাব্য সংকট ও ডুবোচর নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইডব্লিউটি এর উপপরিচালক আব্দুর রাজ্জাক। সরাসরি যাচ্ছি অপুর কাছে। আচ্ছা, এই মুহূর্তে যারা সময়ের দর্শকরা রয়েছে তারা নিশ্চয়ই দেখেছেন যে বরিশাল বিভাগের সহ দক্ষিণাঞ্চলের প্রায় অর্ধশত জায়গায় ডুবোচর, নাব্যতা সংকটে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে, এবং এ নিয়ে অন্তহীন অভিযোগ রয়েছে। এখানকার যারা লঞ্চ ব্যবসায়ী রয়েছেন কিংবা মাস্টার, চালক, সুকানি, তাদের কিন্তু এই অভিযোগগুলো রয়েছে। আমরা বিভিন্ন সহকর্মীদের সাথে কথা বলেছিলাম, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী সহ এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। বিআইডব্লিউটি এর উপপরিচালক আব্দুর রাজ্জাক আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বরিশাল নদীবন্দর থেকে। আপনাকে স্বাগত জানাই। সেই সাথে জানতেই চাচ্ছি যে এই যে ডুবোচর, নাব্যতা সংকটে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ লঞ্চ ব্যবসায়ীদের বা মাস্টার সুকানিদের, এ বিষয়ে আপনাদের পদক্ষেপটা কি? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে শীত মৌসুমে কিছুটা নাব্যতা সংকটের সৃষ্টি হয়। সে লক্ষ্যে বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগ অত্যন্ত আন্তরিকতার সাথে ড্রেজিং কাজটা করে থাকে। আমরা যেখানেই আমাদের কাছে নাব্যতা সংকটের তথ্য আসা মাত্রই কিন্তু আমাদের ড্রেজিং বিভাগ সেখানে তৎপর হয়ে সেখানে নৌপথ সচল রাখার জন্য তারা কিন্তু সাথে সাথে ড্রেজিং কার্যক্রম শুরু করে। আমরা আশা করি শীত মৌসুমে যাতে কোনো চ্যানেল বন্ধ না থাকে সেজন্য বিআইডব্লিউটি কিন্তু আন্তরিকভাবে কাজ করছে এবং কাজ করে যাচ্ছে। আশা করি কোনো নৌ চ্যানেল বন্ধ হওয়ার বা কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। এই আশাটা আপনারা প্রতি বছরই করেন, কিন্তু এটা তো নিরাশায় পরিণত হয়। এখানকার যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারা বলছেন যে লোক দেখানো ড্রেজিং হয়, সেটি কার্যকর ড্রেজিং হয় না। ফলে আপনারা একদিকে ড্রেজিং করেন, অন্যদিকে আবার ভরাট হয়ে যাচ্ছে। প্রকৃতভাবে সুফলটা আসলে তারা ভোগ করতে পারছে না।
আপনারা জানেন যে প্রতি বছর উজান থেকে যে পরিমাণ পলি মানে বাংলাদেশে নদীগুলোতে এসে জমা পড়ে, এগুলো কিন্তু আমাদের এই পলিগুলো অপারেশন করা কিন্তু মানে তাৎক্ষণিকভাবে এটা সম্ভব না। আমরা কিন্তু ড্রেজিংটা হলো চলমান প্রক্রিয়া, আমরা কিন্তু কন্টিনিউ নৌপথকে সচল রাখার জন্য ড্রেজিং কার্যক্রম কিন্তু চলমানই থাকে। তো বিআইডব্লিউটি কিন্তু নদীপথকে এবং নৌ চ্যানেলকে সচল রাখার জন্য কিন্তু আপনারা দেখেন যে আমরা কিন্তু আন্তরিকতার সাথেই কাজ করে যাচ্ছি, এবং আমাদের ড্রেজিং বিভাগ কিন্তু এটা অত্যন্ত একটা দায়িত্বশীল ডিপার্টমেন্ট, এবং তারা কিন্তু এটা কালক্ষেপণ করে না। সাথে সাথে নৌপথকে সচল রাখার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত মানে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সেটি আসলে আপনি বলছেন, আমরাও হয়তো বা কখনো কখনো দেখি যে এই নদীতে ড্রেজিং কার্যক্রম হয়, কিন্তু প্রশ্ন সেটি হচ্ছে যে যেভাবে করা উচিত সেভাবে করা হয় না, লোক দেখানো হয়, অর্থের লোপাট হয় এখানে। সেই জায়গা থেকে আপনাদের তদারকিটা কি বাড়ানো হবে কিনা বা কি পদক্ষেপ নেবেন? দেখেন, আসলে মানুষ তো অনেক সময় অনেক কিছুই বলে, সেটা তো সে অ্যানালাইসিস না করে বলে, সে একজনের কাছে শুনছে, সেই শোনার ভিত্তিতে একটা কথা বলে। আসলে বাস্তবতা এরকম না। বিআইডব্লিউটিএতে ড্রেজিংয়ের কোনো মানে এখানে কোনো রকমের সুযোগ নাই যে কালক্ষেপণ করা কিংবা আন্তরিকভাবে ড্রেজিং না করা কিংবা ড্রেজিং যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ ড্রেজিং না করা, তা কিন্তু ড্রেজিং করার আগে কিন্তু আমাদের একটা সার্ভে করতে হয়, এবং আমাদের হাইড্রোগ্রাফি বিভাগ আছে, আমরা সার্ভে আমরা ম্যাপ অনুসারেই কিন্তু আমরা ড্রেজিং করে থাকি। সুতরাং এখানে কোনো রকমের মানে ওই ভিত্তিহীন মানে যারা বলছে এই কথাগুলো আসলে ভিত্তিহীন। আমরা কিন্তু আমাদের ম্যাপ আমার চার্ট হাইড্রোগ্রাফি চার্ট অনুসারে কিন্তু ড্রেজিং বিভাগ সেই কাজটা করে থাকে। একদম। আমরা আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি যে সম্প্রতি আপনি দেখেছেন যে এই নদীতে দুর্ঘটনায়, স্পিডবোট দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। এর আগে আমরা দেখেছি যে চাঁদপুরের মেঘনায় সেখানেও 2টি লঞ্চ মুখোমুখি সংঘর্ষে প্রায় 3000 যাত্রী অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে। আপনারা কি পদক্ষেপ নেবেন? এখন তো কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছে যাত্রীরা, লঞ্চ ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। আপনারা জানেন যে শীত মৌসুমে আমরা কিন্তু শীতের মৌসুমে কুয়াশাচ্ছন্ন থাকে বেশিরভাগ রাতেই। আমরা কিন্তু শীত মৌসুমের আসার পূর্বেই প্রতিটি লঞ্চের মাস্টার সুখানি এবং লঞ্চ মালিকদের আমরা কিন্তু একটা গাইডলাইন দিয়ে থাকি, সেটা কিন্তু বিআইডব্লিউটির তরফ থেকে কিন্তু লিখিত আকারে দেওয়া হয়। আমাদের এই গাইডলাইনগুলো যদি মাস্টার সুখানি এবং যারা লঞ্চ পরিচালনা করে তারা যদি হুবহু মানে এটা অনুসরণ করে, তাহলে কিন্তু নৌ দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। কিন্তু বাস্তবে তো ঘটছে, মাত্র কয়েকদিন আগেই তো ঘটলো। আপনি জানেন যে এই আমাদের যে গাইডলাইনগুলো এরা কিন্তু ওই যথাযথ অনুসরণ করে না, যার জন্য কিন্তু 2-1টা আপনার দুর্ঘটনা নজরে আসছে আমাদের। কিন্তু ব্যাপারটা হলো যে আমি মনে করি যে যারা লঞ্চের প্রবীণ যারা মাস্টার রয়েছে তাদের আরও প্রশিক্ষণ নেওয়া দরকার, যারা সুখানি আছেন তাদেরও প্রশিক্ষণ নেওয়া দরকার, যাতে দুর্ঘটনা রোধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণের দরকার বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ এবং আমাদের বিআইডব্লিউটির তরফ থেকেও কিন্তু আমরা প্রতিটি লঞ্চের মাস্টার সুখানিকে ইতিমধ্যে তাদেরকে আমরা সচেতন করেছি এবং বলেছি যে আপনারা যাদের প্রশিক্ষণ পর্যাপ্ত নাই তারা অন্তত মানে 1 মাস হলে পারে, 30 দিন হলে পারে বিআইডব্লিউটির নিকট থেকে প্রশিক্ষণ নেন, যাতে নৌপথে যাতে দুর্ঘটনা না ঘটে এবং কোনো রকম যেন যাত্রীদের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। আমরা কিন্তু একটু জানতে চাচ্ছি যে এটিকে আসলে বলার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আপনারা আইনগত কোনো ব্যবস্থাও নিচ্ছেন তাদের বিরুদ্ধে যারা আইন মানে না? আপনি নিজেই বললেন যে আইন অনেকেই মানছে না, কোনো ব্যবস্থা নিয়েছেন? জানেন যে আপনি যে 2টা লঞ্চের কথা বললেন, কীর্তনখোলা 10 এবং প্রিন্সওয়ালা 10, যে মুখামুখি চাঁদপুরের পয়েন্টে যে দুর্ঘটনা ঘটছে, সেটা কিন্তু তারা কিন্তু আমাদের যথাযথ নিয়ম তারা অনুসরণ করে নাই। আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা পেয়েছি, এরপরে আমরা কিন্তু তাদের কাছে কিন্তু আমরা 2 লঞ্চের 4 জন মাস্টারকে আমরা শোকজ করেছি 3 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য। তারা ইতিমধ্যে আমাদের কাছে লিখিত জবাব পাঠিয়েছি, সেটাও আমরা দেখছি। পাশাপাশি আরেকটা কমিটি ঢাকা অফিস থেকে গঠন করেছে, ওনারাও তদন্ত করছে। আমরা আশা করি যে ওনারা আমাদের দিক নির্দেশনা ফলো করবে, যাতে নৌ দুর্ঘটনা কমে যায় এবং তারা যেন যাত্রীদের প্রতি আরও আন্তরিকতা হয়, সেবার মান নিশ্চিত করা যায়।
অনেক ধন্যবাদ। বিআইডব্লিউটির উপপরিচালক আব্দুর রাজ্জাক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তারও আরও একটি বক্তব্য হচ্ছে যে মাঠ প্রশাসন বলছে শুধুমাত্র সরকার কিংবা তদারকি সংস্থা একার পক্ষে সম্ভব নয়, নৌ দুর্ঘটনা রোধে নৌপথ সচল রাখতে সম্মিলিত একটি উদ্যোগ দরকার। সেটি যাত্রীদেরও যেমনি সচেতন হতে হবে, লঞ্চ ব্যবসায়ীদের সচেতন হতে হবে, সেই সাথে সাথে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সম্মিলিতভাবেই নৌপথ সচল এবং নৌযাত্রা সচল রাখা এবং ঝুঁকি মুক্ত রাখার প্রক্রিয়াটি গঠন হবে। বরিশাল থেকে সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআইডব্লিউটি এর উপপরিচালক আব্দুর রাজ্জাক। বরিশালের বিভিন্ন নদীতে একের পর এক ঘটছে স্পিডবোট দুর্ঘটনা। গত 2 সপ্তাহে নিহত হয়েছেন 4 জন। নিয়ন্ত্রণহীন ও অবৈধ এসব স্পিডবোট প্রশাসনের চোখের সামনে দাপিয়ে বেড়ালেও ব্যবস্থা নিচ্ছে না কেউ। এতে ক্ষুব্ধ যাত্রীরা। আর মালিকরা জানান, এক মালিকেরই একাধিক স্পিডবোট থাকায় একটি বা দুটি বৈধ কাগজ দিয়ে চলাচল করে সবগুলো নৌযান। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অপূর্ব অপুর রিপোর্ট। কোনো প্রকার যাত্রী নিরাপত্তা ছাড়াই নদীতে চলছে স্পিডবোট। অভিযোগ উঠেছে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে বরিশাল, ভোলা, লাহারাট, তালতলী, হিজলা ও মেহেন্দিগঞ্জ রুটে যাতায়াত করে নৌযানগুলো। এ বিষয়ে কথা বলতে গেলে গণমাধ্যম কর্মীদের দেখে তড়িঘড়ি করে যাত্রীদের দেয়া হয় লাইফ জ্যাকেট। তবে তাতেও দেখা দেয় সংকট। যাত্রীদের অভিযোগ, অনিয়ন্ত্রিত এসব নৌযানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অতিরিক্ত যাত্রী তো আছেই, সঙ্গে মালামালেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। এখন পড়াই ঠিক আছে, আগে পড়তো না, আগে দিতাম। যে বোটটা লাইফ জ্যাকেট নাই, ও বোটটা সিরিয়ালে দেয়ই না। বরিশালের বিআইডব্লিউটিএ বলছে এখান থেকে 22টি বোর্ডের অনুমোদন রয়েছে, তবে বাস্তবে চলাচল করছে শতাধিক স্পিডবোট। এলাকাবাসীর অভিযোগ, স্পিডবোটগুলোর বৈধ কাগজপত্র ও চালকদের লাইসেন্স নেই। আর মালিকরা বলছেন, এক মালিকেরই একাধিক স্পিডবোট থাকায় একটি বা দুটি বৈধ কাগজ দিয়ে চলাচল করে সবগুলো নৌযান। একটা সিন্ডিকেট আছে যেদিকে লাইফ জ্যাকেট নাই, এরা নিজেরাই রুট করে চালায়, নিজেরাই ভাড়া ফিক্সড করেছে। আমার 4টি বোট, 2টি কাগজ করা, 2টি রানিং। এদিকে বরিশাল ডিসি ঘাটে ইজারা না থাকায় এসব নৌযান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানায় বিআইডব্লিউটিএ। আর নদীতে কোনো অবৈধ স্পিডবোট চলতে পারবে না বলে হুঁশিয়ারি নৌ পুলিশের। স্পিডবোটের অনিয়মের বিষয়টি আমরা শুনতে পেরেছি, দেখি আমরা এই বিষয়টা সরজমিনে খতিয়ে দেখব। ইজারার অন্তর্ভুক্ত করে সকল স্পিডবোটকে যাতে নিয়মের মধ্যে আনা যায় সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। গত 6 ডিসেম্বর বরিশালের কীর্তনখোলা নদীর সাহেবেরহাট চ্যানেলে বালুবাহী বালঘেটের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে গেলে 4 জনের মৃত্যু হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। জেলার মেডিকেল কলেজ হাসপাতালের 40 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। এতে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পৌষ মাসে তীব্র ঠান্ডার পাশাপাশি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে দক্ষিণাঞ্চলের জনপদ। একই সঙ্গে বেড়েছে শীতজনিত নানা রোগ। 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছেন কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশি বিদেশি পর্যটক বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। হোটেল মোটেলগুলোতে 90% রুম এরই মধ্যে বুকিং হয়ে গেছে। তকিব কেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য। 31st নাইটকে ঘিরে সাগরকন্যা খ্যাত এ পর্যটন কেন্দ্রটি সেজেছে নতুন সাজে। হোটেল মোটেলের আঙিনাকেও রং তুলির আঁচড়ে করা হয়েছে রঙিন। এদিকে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে এরই মধ্যে ছুটে আসছেন অনেক পর্যটক। সমুদ্র উপভোগ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে, আর জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বছর শেষে এখানে আসি আনন্দ উপভোগ করার জন্য। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে সব হোটেল মোটেলের 80 থেকে 90% রুম বুকিং হয়ে গেছে। 31st নাইটে পর্যটক উপস্থিতি ধারণ ক্ষমতার চেয়েও বেশি হবে বলে আশা করছেন তারা। এই মুহূর্তে অতটা বুকিং নেই, তারপর আশা করি যে ভালো একটা সাড়া পাবো। আগে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত হয়েছে। আমাদের প্রায় 85% রুম অলরেডি বুক হয়ে গেছে। আই হোপ সো যে আমরা 31st নাইটে ফুল ভরে যাবে। কুয়াকাটায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 300 হোটেল, মোটেল ও রিসোর্ট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখা দিয়েছে মাছের আকাল। এতে বিপাকে পড়েছে জেলেরা।
প্রতি ট্রিপে লোকসানের বোঝা ভারী হওয়ায় ঋণের দায়ে বাড়িও ফিরতে পারছেন না। আর অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। দেশের অন্যতম বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্র থেকে মাছ শিকার করে এই অবতরণ কেন্দ্রে বিক্রি করতে আসেন জেলেরা। 4 লাখ টাকার রসদ নিয়ে সমুদ্রে 13 দিন মাছ শিকার শেষে ঘাটে ফিরেছে এফবি আরিফ 1। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চোখে মুখে হতাশার ছাপ জেলেদের। জেলেরা জানান সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এই অবস্থায় ঋণের বোঝা ভারী হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারছেন না তারা। এদিকে পাথরঘাটায় মাছের সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে পাইকারি বাজারে। খেয়া মারলে কাড়ায় আমাকে 4-5 পিস জাল পুড়িয়ে দেয়। 5 পিস জালের দাম নর্মালি 1.5 লাখ টাকা মালিকের জরিমানা দেওয়া লাগে। যদি পর্যাপ্ত পরিমাণ মাছ হইতো তো হয়তো আমরা কিনে পাঠাইতাম। গবেষকরা বলছেন নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করার কারণে সমুদ্রে মাছ কমেছে। ছোট মাছ কমে যাওয়ার ফলে এই বড় মাছগুলো এই অঞ্চলে ভ্রমণ করতেছে না, ফলে ক্যাটফিশের পরিমাণ একেবারে অনেক কমে গেছে। মাছের অবতরণ কমে যাওয়ায় রাজস্ব বা রয়্যালটি টোল আদায়ও কমে গেছে। মৎস্য বিভাগ জানায় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। ইললিগ্যাল ফিশিং এর যত উপকরণ সবার বিরুদ্ধে অভিযান আমাদের থাকবে, অব্যাহত আছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মোট মাছ অবতরণ হয়েছে 3205 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সেতুর কাজ শেষ হলেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক। পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা বাজার সেতু তাই পরিণত হয়েছে স্থানীয়দের ভোগান্তিতে। এলাকাবাসী বলছেন 3 উপজেলার বাসিন্দাদের যাতায়াত ভোগান্তির পাশাপাশি ক্ষতি হচ্ছে আঞ্চলিক বাণিজ্যে। তবে শিগগিরই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। 2022 সালের জুলাইয়ে পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা বাজারের খালে শুরু হয় প্রায় 12 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ। 2023 সালে 15 জুলাই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো হয়নি। এর মধ্যে নির্মাণ করা হয়েছে সেতুর মূল অবকাঠামো। তবে সংযোগ সড়ক নির্মাণ না করায় তা ব্যবহার করতে পারছেন না কেউই। স্থানীয়রা বলছেন সেতুটি ব্যবহার করতে না পারায় 3 উপজেলার বাসিন্দাদের যাতায়াতের ভোগান্তির পাশাপাশি ক্ষতি হচ্ছে আঞ্চলিক বাণিজ্য। পশ্চিম মাথাওয়ালাটা মনে হয় হাসপাতাল, বৈঠাকাটা হাসপাতাল, একজন রোগী আসলে যাইতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীর ভারী থানা আছে, তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটলে তারা একটা হোন্ডা নিয়ে বের হয়ে যেতে পারে না। ট্রাকগুলো ঢুকতে পারে না, তাদের মাল বহন করতে বা বের করতে তাদের ক্যারিং কস্ট অনেক বেশি লাগে। 3 বছর পর্যন্ত এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে শিগগিরই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। এই প্রকল্পের সংশ্লিষ্ট ডিজাইনাররা এসে দেখে গিয়েছে এবং এখানে আমাদের একটা আরসিসি রিটেনিং হলের প্রয়োজন হয়। রিটেনিং হল প্রয়োজনীয়তার কারণে এই ব্রিজটা একটু আমাদের রিভাইজের দেখা দিয়েছে। বৈঠাকাটা বাজারের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,11,27,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ভোলা শহরের 200 বছরের পুরনো ভোলা খালটি দখল ও দূষণে অস্তিত্ব হারাচ্ছে। প্রভাবশালীরা খালের 2 পার দখল করে গড়ে তুলেছেন শতাধিক অবৈধ স্থাপনা। অবশ্য শিগগিরই উচ্ছেদ অভিযান শুরুর আশ্বাস পৌর প্রশাসনের। একসময় পানি ছিল স্বচ্ছ, মানুষের ব্যবহারের যোগ্য, কিন্তু দখল ও দূষণে হারিয়েছে চিরচেনা অস্তিত্ব। বলছি 200 বছরের ঐতিহ্য ভোলা খালটির কথা, যাকে বলা হতো শহরের প্রাণ। সেই খালই এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ভোলা খালটি দখলে নেয় প্রভাবশালীরা। খালের 2 পারে গড়ে তোলে বসত বাড়িসহ দোকানপাট। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় 11 কিলোমিটার খালের মধ্যে শহরের মোল্লা ব্রিজ থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় 2 পাশে 12 থেকে 20 ফুট দখলে নিয়ে শত শত স্থাপনা গড়ে তোলা হয়েছে। এমনকি চলাচলের রাস্তাও নির্মাণ করা হয়েছে খাল দখল করে। এতে প্রকৃতি পড়েছে হুমকির মুখে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে মেয়র ছিল মনিরুজ্জামান, সে এই পৌরসভার নাম দিয়ে ভোলার খালটাকে দখল করে দোকান উঠিয়ে দিয়েছে, কাউকে বাড়িঘর উঠিয়ে দিয়েছে। আগামীর যে প্রজন্ম, সেই প্রজন্মের জন্য এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব অবৈধ দখলকে উচ্ছেদ করে খালকে দখলমুক্ত করার পাশাপাশি যারা খাল দখল করতে চায় তাদের বিরুদ্ধে একটি নোটিশ দেওয়া দরকার। পানি প্রবাহ স্বাভাবিক করা এবং খালটির চিরচেনা রূপ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর প্রশাসন। খাল কিভাবে সংস্কার করবে সেইটি পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে জেলা প্রশাসক। সুতরাং এখানে পৌরসভা অথবা অন্য কোনো সংস্থা যেটি নির্মাণ করুক, আমরা সেগুলো সবকিছু উচ্ছেদ করে দেব।
উপজেলা ভূমি অফিসের তথ্য মতে চকবাজার ব্রিজ এলাকায় খালের প্রস্থ ছিল 51 ফুট, কিন্তু ক্ষমতার দাপটে 16 ফুটই গিলে খেয়েছে দখলদাররা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণাঞ্চলের নদ নদীতে তীব্র নাব্য সংকট, অর্ধশত ডুবোচরে লঞ্চ চলাচল ব্যাহত, বছর বছর ড্রেজিং হলেও দায় সারা, অভিযোগ চালকদের। এবং শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, পটুয়াখালীতে 3 মাসে 7 শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট, বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।